প্রিয় রাসেল ভাই, আমার সালাম নিবেন। আমি নিয়মিত ভূত এফএম শুনে থাকি। যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভূত এফএমের শ্রোতাদেরকে জানাতে চাই। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি ঘটে 2002 সালের দিকে। তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। তখন ছিল ডিসেম্বর মাস, কনকনে শীত পড়েছিল। যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে, তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসি। বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক 10টা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে। আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব। ওরাও রাতের খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে। আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে, যা শহর থেকে 12 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো, পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয়, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত 8টা নাগাদ বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার 1 কিলোমিটার, ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয়। তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা। আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম। একই শীতের রাত, তার উপরে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম। কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগাহ পর্যন্ত চলে এলাম। ঈদগাহের পেছনেই আছে গ্রামের গোরস্থান। সেটা রাস্তা থেকে একটু দূরে। ওসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণই ছিল না। আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখতে পেতাম। যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগাহ ও গোরস্থান পার করছি, হঠাৎ দেখি 2-3 হাত দূরে রাস্তার ওপরে ঘোড়ার পা। তবে তা ধোয়ার কুণ্ডলি পাকানো। আগরবাতি জ্বালালে যেমন ধোয়া খেলে, বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়, ঠিক তেমনি ঘোড়ার পায়ের আকৃতি আমার নজরে এলো। ওই পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো। তবে সেটা ধোঁয়ার মতো। ওটা দেখেই আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে। সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে। রাগে ভয়ে দিশেহারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহু আকবার বলে 2 থেকে 3 বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র। আমি বারবার চিৎকার করে আল্লাহু আকবার বলছি। ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই। তবে 2 বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই। চুপ করে আবার হাঁটতে থাকলাম, ভাব দেখালাম যেন কিছুই হয়নি। পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে আমি ঘটনাটা বলেছিলাম। বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই ওই রকম ভৌতিক। প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায়, কিছু না কিছু দেখে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই যে রাস্তার যে ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া, এটা আমি জানি না আপনারা আর কেউ দেখেছেন কিনা। এই ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া রাস্তা থেকে উঠে আমাদের ড্রয়িং রুমেও আসতে পারে, আমাদের বেডরুমেও আসতে পারে। এটা নিছক আমাদের মাথার ভেতরে তৈরি একটা ইমেজ হতে পারে, আবার এটা একদম সজ্ঞানে আপনি উপলব্ধিও করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি,
যখন কোনো কিছু নিয়ে খুব বেশি কানেক্টেড হয়ে যায় সেটার সাথে, তখন আমার মনে হয় যে আমরা একটা ইউনিভার্সে আছি, আর একটা ইউনিভার্সে আমরা কিভাবে যাব বা সেই ইউনিভার্সে যাওয়ার রাস্তাটা কি, এইটা কি সবসময় আমরা জানি? মানে আমরা কি একটা জায়গা থেকে, একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে যেতে পারি না? যেতে পারি হয়তো। যেমন আমরা জেগে যখন থাকি তখন এই যে আমরা অনেক কিছু দেখি, এই জিনিসগুলো কি আসলে আমরা আমাদের জগতের মধ্যে থেকেই দেখি নাকি অন্য কোনো জগতে গিয়ে দেখি? এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি কি ওই জগতে পৌঁছে গেছি নাকি ওই জগৎ থেকে কেউ এই জগতে ঢুকে পড়েছে। এই ব্যাপারটা খুবই রহস্যময় এবং এই প্রশ্নের উত্তর খুবই আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে। ইমেলটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, তাই জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমার নাম সৌরভ আচার্য। আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি, তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি গিয়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা ব্যাংকে চাকরি করি এখন। প্রথমে বলে রাখি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের ওপর। এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া। এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না। 2011 মার্চ মাসে একদিন আমি কলকাতায় বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই। কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার ডালাতে বেল পাতাটা ফুটো। আমাদের সনাতন ধর্মে কোনো দেবীকেই ফুটো বেল পাতা অর্পণ করা হয় না। তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে, সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে। আমি গেলাম সেখানে এবং একটা লগা ও সেখানে রাখা ছিল দেখলাম, কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না। তাই অজান্তেই একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে। আসল বিপদ ভেঙে পড়ল ওই মুহূর্ত থেকে। আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে। বেল ডালটা যখন পড়ল নিচে আমি সেটা কুড়িয়ে নিলাম এবং সেটা একটু আলোতে এসে দেখলাম তাতে একটা কুচকুচে কালো রঙের তাবিজ বাঁধা। আমি ভাবলাম তাবিজ আবার কুচকুচে কালো হয় নাকি, কিন্তু পুজোয় বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই তাবিজটা খুলে ফেলে দিলাম। যেই মুহূর্তে আমি সেই তাবিজটা খুললাম সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শক অনুভব করলাম। কি অদ্ভুত! সেটা হলো আমি কোনো কষ্ট অনুভব করলাম না ওই শকে। এরপর পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আমি যখন মন্দিরের গণ্ডি পার হলাম আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি একা না, কেউ আমার সাথে আছে। তবুও আমি মনের ভুল ভেবে এগোতে থাকলাম। আমার বাড়ি পৌঁছতে হলে একটা মাঠ পেরোতে হবে। সেই মাঠ 5 মিনিট পর আমার বাড়ি। মাঠে এলাম, মাঠ তখন ফাঁকা। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। মাঠ পেরোনোর উদ্দেশ্যে রওনা হলাম। মাঠ পেরোতে 1 মিনিটও লাগে না, কিন্তু সেদিন অনেক সময় লাগছে। ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি, কিন্তু আগে এগোচ্ছি না। হঠাৎ মনে হলো পেছনে তাকাই, আর তাকিয়ে দেখলাম একটা ছায়া। তার হাত পা কিছু নাই, চোখের জায়গায় খুব লাল কিছু একটা। আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তিটির অবস্থান একই জায়গায়। কোনো পথ না দেখে আমি মনে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ পায়ে অদৃশ্য বাঁধন ছেড়ে গেল এবং আমি দৌড়তেই পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে কলিং বেল বাজিয়ে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে। কি হয়েছে জানতে যাওয়ার পর সব ঘটনা খুলে বলি, কিন্তু সেই তাবিজটার ব্যাপারটা সবার মনে খটকা বাঁধিয়ে দেয়।
তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়। আমি যখন সেই ফকির বাবার কাছে যাই, কিছু না শুনেই তিনি আমায় দেখে বললেন, এই জিনিস কোথা থেকে জুটল তোর কপালে? তখন তিনি আমাকে কিছু একটা বললেন, যেটা হচ্ছে আরবি ভাষায় কিছু একটা বলেছিলেন, এবং আমার দিকে ফু দিয়ে বললেন যে এবার গেছে, কিন্তু আবার আসবে। তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন, কি গেছে, কিসের কথা বলছেন আপনি? তখন তিনি বললেন, এক ছায়ামূর্তি আছে আমার সাথে, যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। তখন আমার মুখে সব বিবৃতি শুনে তিনি বললেন, ওই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়, ওই তাবিজের সাথে এক নৃশংস আত্মা বাঁধা ছিল, আর সে আমাকে মেরে ফেলবে, কারণ ওই আত্মার ধারণা আমার জন্যই নাকি তাকে ওখানে বন্দী থাকতে হয়েছে। তিনি বললেন, এই আত্মাকে বশ করা তার পক্ষেও নাকি সম্ভব না। তিনি এক জায়গায় এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে দিলেন। বিশেষ কারণে ব্যক্তির নাম, কিন্তু নাম বলছি না, এবং জায়গার নাম বলছি। জায়গাটি হল বীরভূম জেলার তারাপীঠ, এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান যেখানে অনেক অঘোর সম্প্রদায়ের মানুষ থাকে, এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন, তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন যাওয়া হলো, কিন্তু সেদিন রাতে ঘটল এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সেই আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য। কিন্তু বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্ট মন্ত্র জপ করে কানের মধ্যে 3 বার ফুঁ দিল, এবং দাদা উঠে গিয়ে বলল, স্বপ্নে নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সব শুনে বুঝতে বাকি রইল না যে আমার সাথে সেই ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। ভয় পেয়ে গিয়ে সবাই সেই রাত 3টা জেগেই কাটালাম। পরদিন ভোরবেলায় আবার বেরিয়ে পড়লাম সেই তারাপীঠের উদ্দেশ্যে। তখন যখন পৌঁছালাম, সেই ব্যক্তিকে খুঁজে পেতে কোনো অসুবিধা হল না। তাকে সব ঘটনা খুলে বললাম, এবং সেই দিন রাতে আসতে বললেন তিনি। আমরা রাতে গেলাম সেখানে। তারপর তিনি আমায় এক লাল সিঁদুরে আঁকা গণ্ডিতে বসতে বললেন। দীর্ঘ 1 ঘন্টা কিছু কার্যকলাপ করার পর হঠাৎ বুঝলাম চারিদিকে একটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে, এবং কিছুক্ষণ পর জোরে জোরে বাতাস বইতে শুরু করল। হঠাৎ সবাই দেখলাম সব থেমে গেল, এবং আরেকটা ছায়ামূর্তি সেই ব্যক্তির পাশে আঁকা অন্য এক গণ্ডিতে এসে স্থির হল, এবং তার সেই লাল চোখ যেন আজ আরো ভয়াবহ, যেন আগুন জ্বলছে সেই চোখে, এবং তীব্র এক প্রতিহিংসা আমার ওপর। সেই সাধু তাকে মন্ত্র বলে একটা কাচের শিশিতে বন্দী করে বললেন, এই আত্মা এখন বন্দী, এ আর কারো ক্ষতি করতে পারবে না। সেই কাচের শিশিটা সেই সাধু কি করলেন জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি। এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আমার পরিবারের আমার প্রত্যক্ষ করা এক ভয়ানক ঘটনা। ভালো থাকবেন, আর যদি এই ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন, খুব ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব, এবং এটা একটা ইমেইল। আমরা ইমেইলটা পড়তে চাই, এন্ড আশা করছি আপনাদের এটা সবার আশা করছি ভালো লাগবে। ইমেইলটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সাজিদ হাসান শাফিন। আমার আর 2 বন্ধু তাইয়ব এবং তাহসিন, আমরা 3 জন মিলে মেহেরপুর জেলায় একটা একটা টিম খুলেছি, এবং আমাদের জেলাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজ ভূত এফএমের ঘটনা কালেক্ট করে, এবং ভূতের এফএমের আজকে তিনি একটা ঘটনা শেয়ার করছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএমের সকল শ্রোতাবৃন্দ। যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা আমার দাদুর কাছ থেকে শোনা। ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদুর বয়স তখন 12 থেকে 14 বছর ছিল। তখনকার সময় খুব কম মানুষই পড়াশোনা করত। আমার দাদু তেমন পড়াশোনা করেন নাই। আমার দাদুর বাবা কাজ করতেন। তাদের বাড়ি থেকে প্রায় 2-3 মাইল ছিল সেখানে, এবং সেটা খেতে কাজ করতে, এবং সেই ক্ষেতটা ছিল বাড়ি থেকে 2-3 মাইল। আমার দাদু আমার বাবার সাথে কাজে যেতেন। আমার দাদুদের সাথে
তাদের বাড়ির আরো বেশ কিছু মানুষও খেতে কাজ করতে যেতেন। আমার দাদুর বাবা যখন খেতে কাজ করতেন তখন দাদু ক্ষেতের আশেপাশে খেলা করতেন। কোনো সময় কখনো কখনো তিনি খেলতে খেলতে অনেক দূরেও চলে যেতেন। তেমনি একদিন আমার দাদুর বাবা কাজ করছিলেন। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তিনি টেরও পেলেন না। এক পর্যায়ে তিনি খেয়াল করলেন যে তার সাথে কাজ করতে আসা আশেপাশের লোকজনগুলো চলে গিয়েছে। তিনিও আস্তে আস্তে কাজ গুছাতে শুরু করলেন। গুছাতে গুছাতে তিনি তার ছেলেকে ডাকতে লাগলেন, কিন্তু তিনি তাকে আশেপাশে খুঁজে পেলেন না। তিনি এদিক ওদিক খোঁজাখুঁজির পর তাকে একটা বাড়ির উঠানে পেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন মহিলা কান্না করছেন। সময় তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। মহিলাটিকে কান্না করার কারণ তিনি জিজ্ঞেস করলেন এবং জানতে পারলেন যে তার স্বামী মারা গিয়েছে এবং তখনকার সময় নাকি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে ছিল, আর মহিলাটির বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না। তখন আমার দাদুর বাবা মহিলাটিকে বললেন যে আগুন নিয়ে লাশটার পাশে বসে থাকার জন্য এবং কোনো অবস্থাতেই যেন লাশটিকে একা ফেলে না যান তিনি। এই বলে আমার দাদুর বাবা এবং আমার দাদু তাদের বাড়ি থেকে চলে আসলেন অন্যান্য লোকদের ডেকে আনার জন্য। আসল ঘটনাটা ঘটল ওনাদের চলে আসার পর। মহিলাটি হ্যারিকেন নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি একজন লোকের আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে? লোকটি বলল, একজন লোক রাস্তায় যাওয়ার সময় ওনাকে বলেছেন যে এখানে একজন লোক মারা গিয়েছে, তাই তিনি সাহায্য করার জন্য এসেছেন। লোকটি মহিলাকে বললেন উনি যেন অন্য রুমে গিয়ে বসেন। মহিলাটিও অন্য রুমে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর মারা যাওয়া লোকটির রুমে রাখা ছিল যে রুমে, সেই রুম থেকে হঠাৎ করে অন্যরকম আওয়াজ আসতে শুরু করল, কেমন যেন হাড় ভাঙার মতো একটা আওয়াজ। মহিলাটি ভয় পেয়ে গেলেন। তিনি বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে দেখার জন্য ওই ঘরে গেলেন, দেখার চেষ্টা করলেন। তখন তিনি দেখলেন যে লোকটি সাহায্য করতে এসেছিল তার সারা শরীরে শুধু চোখ। একটি মানুষ, তার সারা শরীরে চোখ। এই দৃশ্যটি দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। ভয়ে তিনি বাইরে চলে আসেন এবং চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর অসীম রহমত, ততক্ষণ আমার দাদুর বাবা আরো কিছু লোক নিয়ে চলে এসেছেন। তারা মহিলাটির আওয়াজ শুনে এক প্রকার দৌড়ে তাড়াতাড়ি মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন মহিলাটি বললেন তিনি যাওয়ার পর একজন লোক এসেছিল তার কাছে এবং পুরো ঘটনাটি তিনি বললেন এবং তিনি বললেন যে কি কি ঘটেছিল। যাই হোক, আমার এবং তিনি সেই ঘটনাটি বলার পরে তিনি বলেন সবাই সে তাকে খুঁজতে গেল এবং গিয়ে দেখলো যে ওখানে কেউ নেই, লাশটি অর্ধেক নেই, মাথা বুক পর্যন্ত আছে। এই দৃশ্যটি দেখে সবাই ভয় পেয়ে যান এবং এরপর সিদ্ধান্ত হলো যে লাশটিকে এখনই কবর দেওয়া হবে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, এটাই তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরো একটি ঘটনা। এটা একটা আপনাদেরই পাঠানো ঘটনা এবং সেই ঘটনাটি আমি একটু পড়ে শোনাবো আপনাদেরকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, জানি আপনি ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যা অনেক দিন যাবৎ ভূত এফএমে পাঠাবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু আমার বন্ধুর উৎসাহ এবং অনুপ্রেরণায় লিখে পাঠালাম, ঘটনাগুলো পড়ে শোনাবেন। ঘটনাটি বরিশালের বরগুনা জেলার সঙ্গত কারণে আমি এলাকা এবং এলাকার নাম উল্লেখ করছি না। এটা 1990 সালের দিকের ঘটনা, যখন কিনা আমি পৃথিবীর আলো দেখতে পাইনি, কিন্তু পরবর্তীতে আমি আমার কাজিনের কাছে শুনি ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে, আমার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের 40 দিন পর মারা যান। তবে তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। বলে রাখা ভালো রাসেল ভাই, তার উপর জিনের আসর ছিল। বিয়ের আগের দিন তিনি 10টা মেয়ের মতো স্বাভাবিক ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত আচরণ শুরু করেন। যেমন মাঝে মাঝে তিনি অন্য একটা কণ্ঠে কথা বলতেন
এমনকি নারিকেল গাছ সহ বিভিন্ন আকারের গাছের উপরে উঠে তিনি যে কোনো সময় বসে থাকতেন, যে স্বাভাবিক না। এবং এত বড় উঁচু গাছে এমনিতেই কারো ওঠাও সম্ভব না। এমনিভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন গোসল করতে যান তিনি এবং তার রুমে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দেন। তিনি দেখেন যে দাদা দাদি সহ পরিবারের সবাই মনে করেছেন হয়তো বা তিনি কাপড় চেঞ্জ করার জন্য বা গোসল করতে ভেতরে ঢুকেছেন। এভাবে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও উনি বের হন না, এবং যখন বের হচ্ছে না তখন তাকে অনেক ডাকার পরেও এবং কোনো শব্দও আসছে না, তখন তারা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে আমার সেই মা, অর্থাৎ আমার বাবার প্রথম স্ত্রী, তিনি গামছা পেঁচিয়ে দুই দিকে দুই হাত দিয়ে শক্ত করে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে আমার চাচি দৌড়ে গিয়ে তার গলা থেকে গামছাটা খোলার চেষ্টা করলেন। আচ্ছা, এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের গলায় একটা গামছা পেঁচিয়ে ধরে গামছার দুই দিকে দুই হাতটা দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। এবং আমার চাচি সেটা খুলে ফেলেন এবং খুলে ফেলার পর তার হাত সাথে মাটিতে পড়ে গেল এবং সাথে সাথে ডাক্তার দেখা হলো। যেহেতু শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, তাই ডাক্তার বললেন যে উনি মারা গেছেন। তাই যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো এবং ওনার বাড়ির পাশের এক পুকুর পাড়ে ওনাকে কবর দেয়া হলো। উনি মারা যাবার 3 দিন পরে ওনার ভাই অর্থাৎ আমার মামা আমার দাদাকে এসে বলছেন যে আমার বোন মারা যায় নাই, ও প্রতিদিন আমার সাথে আমাদের বাড়ির তাল গাছ তলায় দেখা করে আর আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস খেতে দেয়। এই কথা শুনে আমার দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো ঘটনাটা খুলে বলেন এবং ওই কবিরাজ জিন বশ করতে পারতেন এবং তিনি জিন দ্বারা ঘটিত সমস্যার সমাধানও করতে পারতেন। সবকিছু শোনার পরে ওই কবিরাজ হুজুর আমার দাদুকে বলেন যে ওনার কবরটা খুঁড়তে এবং লাশ আছে কিনা দেখার জন্য এবং তার কথা মতো কবর খোঁড়া হলো। কিন্তু এই আশ্চর্যের বিষয়, কবরের ভেতরে বাঁশ চাটাই এক কথায় সবই ছিল, শুধু সেই লাশটি নেই, অর্থাৎ আমার মায়ের মরদেহটি নেই। এটা দেখার পর ওই কবিরাজ দাদাকে বললেন যে উনি মারা যায়, আচ্ছা উনি ঠিক মানে ওনাকে জিনরা উঠিয়ে নিয়ে গেছে এবং যদি কিনা ওনার এবং ওনার কিছু প্রসেস বললেন এবং সেই প্রসেসে বললেন যে যদি মানে কেউ একজন মানে ওনার জানাজার নামাজ যদি ঠিক মতন হতো বা জানাজার নামাজ যদি ওনার বাবা উপস্থিত থাকতেন তাহলে হয়তো জিনরা এটা করতে পারতেন না, এরকম একটা ব্যাপার বলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার মা এখন তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন সময় দেখা করতে আসেন এবং এভাবে দেখা দিয়ে যান এবং সবাই তারা মনে করেন যে তিনি হয়তো মারা যান নাই। এরকম একটা ব্যাপার, খুবই অদ্ভুত একটা ঘটনা। এবং আমি চেয়েছিলাম, শিহাব লিখেছেন এই ঘটনাটি, শিহাব যদি সম্ভব হয় আমি কোনো একটা দিন শিহাব আপনাকে নেক্সট উইকে ওইটা হতে পারে হয়তো ফোন দিব এবং ফোনে আপনি ব্যাপারটা আরো মানে বিস্তারিত হয়ে বুঝিয়ে বলতে পারবেন। আমার কাছে মনে হয়েছে ঘটনাটি খুবই অন্যরকম, যে একজন মানুষ মারা যাবার পরেও তিনি বিভিন্ন জনের সাথে দেখা দিয়ে যান এবং সবাই মনে করেন যে তিনি মনে হয় বেঁচেই আছেন। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাবো একটা ইমেইলে এবং ইমেইলের পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলে যাচ্ছি আমাদের কাছে পাঠাটা ইমেইলে এবং আমি এই ইমেইলটা পড়ার পরে একটা ইমেইল করেছিলাম, মানে একটা রিপ্লাই লিখেছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম যে ঘটনাটা আরো একবার মেক শিওর করতে, যেটা সত্যি। আমার কাছে মানে কিছু জিনিস আছে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। সো আমি পড়ছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম কুমু। আমি এর আগেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছি, সেটি ছিল আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া। তবে আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 8 জানুয়ারি 2004। আমার ফ্রেন্ড তখন অনেক ছোট। দিনটা ছিল আমার ফ্রেন্ড শুক্তারার জন্মদিন। সেদিন ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। শুক্তারার মামাও সেদিন এসেছিলেন। মামা তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। সন্ধ্যা থেকে ওরা অনেক মজা করে, কিন্তু বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে যায়। তাছাড়া তখন প্রচন্ড শীত, কাজেই শুক্তারা আম্মু তার মামাকে সেই রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেন। মামা রাজি হয়ে যান।
তাকে থাকার জন্য একটা তালাবদ্ধ রুম দেয়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু নতুন জায়গা বিধায় স্বাভাবিকভাবে তার ঘুম আসছিল না। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, চারিদিকে নিস্তব্ধতা। এর মাঝে হঠাৎ করে একটা হাসির শব্দ। তিনি প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল, কিন্তু একটু পরে আবার সেই হাসির শব্দ, একটা মেয়ে কণ্ঠের হাসি। মনে হলো শব্দটা আসছে পাশের ড্রয়িং রুম থেকে। এবার মামা একটু ভয় পেয়ে যান। তিনি ঠিক করেন লাইট অন করে ঘুমাবেন। কাজেই তিনি বিছানা ছেড়ে উঠে লাইট অন করে দেন। লাইট অন করে তিনি যা দেখেন তা সত্যিই অবিশ্বাস্য। তিনি দেখলেন সুইচ বোর্ডের পাশে একটা অল্প বয়সী মেয়ের ছবি টাঙানো, অথচ তিনি লাইট অফ করার সময়ও ছবিটা সেখানে ছিল না। অবাক করা বিষয়, ঘরের আরো কিছু বৈশিষ্ট্য বদলে গেছে। পড়ার টেবিলে রাখা বইগুলো এলোমেলো হয়ে আছে, খাতাটা খোলা, এবং তার উপর একটা কলম, যেন এক্ষুনি পড়তে পড়তে কেউ উঠে গেছে। ঘরের আলনাতে রাখা মেয়েদের কাপড় যা একটু আগে পর্যন্ত ছিল না। এরপর তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পান ড্রয়িং রুমে আলো জ্বলছে। একটু স্বস্তি পান এই ভেবে যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়ছে। এক প্রকার দৌড়ে তিনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান, কিন্তু এবার তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন ড্রয়িং রুমটা অন্যরকম দেখাচ্ছে। সেখানে সোফায় বসে আছেন বেশ কয়েকজন, তার মধ্যে শুক্তারার বাবাও ছিলেন, তবে তাকে দেখতে বেশ অন্যরকম লাগছিল। সেখানে শুক্তারা আর ওর মা ছাড়া ওদের পরিবারের প্রত্যেকে ছিল, আর ছিল অচেনা একটি মেয়ে যার ছবি সে একটু আগে দেখে এসেছে। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তারা কেউ যেন ওনাকে দেখতেই পাচ্ছে না। মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সামনে এতগুলো পরিচিত মানুষ, অথচ তিনি কাউকে ডাকতে পারছেন না। হঠাৎ করে অচেনা মেয়েটি উঠে পড়ল এবং তার পাশ দিয়ে ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখতেও পেল না। কিন্তু এবার যখন মেয়েটি পেছনে ফিরল, মামার মনে হয়েছিল মেয়েটি তাকে দেখতে পেয়েছে। তারপরই মেয়েটি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মামা আর নিতে পারলেন না। তার মনে হলো তার মাথাটা ঘুরছে। এরপর আর কিছু মনে নেই। সকালবেলা মামা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবটা স্বপ্ন, কিন্তু শুক্তারার বাবা মা এসে বললেন ভোরবেলা তারা তাকে দরজার কাছ থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। শুক্তারার মা প্রথমে কিছু বুঝতে না পারলেও শুক্তারার বাবা কি ভেবে উঠে পড়েন এবং একটু পর একটা ছবি নিয়ে হাজির হন। মামা ছবিটি চিনতে পারেন। এটি সেই ছবি যেটা তিনি কাল রাতে সুইচ বোর্ডের পাশে টাঙানো দেখেছিলেন। শুক্তারার বাবা বলেন এটা তার ছোট বোনের ছবি, সেদিন থেকে প্রায় 6 বছর আগে সে মারা গেছে। মামা অবাক হয়ে যান। তিনি অবশ্য জানতেন না যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। তিনি জানতেন যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। কাজেই সে মেয়েটি সম্পর্কে তিনি বিশেষ কিছুই জানতেন না। শুক্তারার বাবা আরও বলেন তার ছোট বোন অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা ছিল। সে অতীতের বিভিন্ন ঘটনা বলে দিতে পারত এবং যেটা সে কখনোই জানত না। আবার সে ভবিষ্যতের নানা ঘটনাও বলে দিত, যা পরবর্তীতে সত্যি হয়ে যেত। এরকমই একদিন সে বলেছিল তার ঘরের দরজা থেকে একটা নীল রঙের টি শার্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। উল্লেখ্য, মামা সেদিন নীল রঙের একটা টি শার্ট পরেছিল। শুক্তারার বাবা বিষয়টি ভুলেই গিয়েছিলেন। আজ মামার কথা শুনে তার সব মনে পড়ে যায়। তার ছোট বোন কিভাবে মারা গিয়েছিল তা তারা আজও জানে না। তারা পুলিশকে জানিয়ে পোস্টমর্টম করতে চেয়েছিল, কিন্তু তাদের মা এতে কোনোভাবেই রাজি হননি। তারপর তার মা এই ঘর থেকে মেয়েটির সব জিনিসপত্র সরিয়ে ফেলেন এবং ঘরটি বন্ধ করে দেন। মামার থাকার জন্যই প্রথম ঘরটা খোলা হয়, তবে তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। তাহলে
আজ কেন মামার সাথে এই ঘটনাটি ঘটল, আর এত বছর আগের একটি ঘটনার সাথে এর সম্পর্ক কি? আর সেই মেয়েটি কে এসেছিল, কে ছিল, সে কিভাবে সবকিছু দেখতে পেত? তবে কি মামার সাথে তার দেখা হয়েছিল অন্য কোনো পৃথিবীতে? কিছু প্রশ্ন থেকেই যায়। কিসমত আরা কুমু লিখেছেন রাজশাহী থেকে। আমরা পড়ে শোনালাম আপনার ঘটনাটা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি সেরকমই একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি এবং আশা করছি সেটা সবার ভালো লাগবে। ঘটনাটি আজ থেকে ৩০ বছর আগের মেহেরপুর জেলা শহর থেকে মুজিবনগর যাওয়ার রোডে কোর্ট ছাড়িয়ে কিছু দূর শ্মশানের কাছাকাছি প্রায় একটি বাড়ি আছে। বেশ পুরনো আমলের বাড়ি, চারিপাশ বাঁশঝাড় ও বন জঙ্গলে ভরপুর। বাড়ির মালিকের নাম খালিদ শরীফ, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে প্যারানরমাল বিষয়ের সাথে অভ্যস্ত, যেমন ছাদে কারো হাঁটার শব্দ কিংবা মধ্যরাতে তার নাম ধরে ডাকার শব্দ। খালিদ ও খালিদ। বড় হয়ে সে এগুলোকে পাত্তা দিত না। কিন্তু তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তার বয়স 25 বছর পূর্ণ হতে যাবে তখন। তো ওই সময়ে রোজার ঈদ বেশ হাসি খুশিতেই বাড়ি আসে, কারণ ঈদের পরের দিনই তার 25তম জন্মদিন ছিল। সে ভেবেছিল এটাতে একটু সেলিব্রেট করা যায় কিনা, কিন্তু ঘটনা ঘটতে থাকে ঈদের দিন রাত থেকেই। ঈদের দিন সারা বিকেল বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার একটু পর বাড়ির পথে রওনা দিল। বাড়ি থেকে 50 মিটার দূরে শ্মশানের শেষ মাথায় আসতে এসে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। সে পেছন ফিরে কাউকেই খুঁজে পায় না। বিষয়টা তার কাছে ভৌতিক মনে হওয়ায় সে দ্রুত বাড়ি ফিরতে থাকে। পথে তার আর কিছুই ঘটেনি, ফলে এই ব্যাপারে সবকিছু সে ভুলে যায়। রাতে ভাত খেয়ে খালিদ ঘুমোতে চলে যায় আর ভাবতে থাকে, কাল বাদে পরশুদিন তো বার্থডে, কি করা যায়। এই ভাবতে ভাবতে সে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:45 তার ঘুম ভাঙলে সে যেটা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখতে পায় খাট থেকে কমপক্ষে 2 ফুট উচ্চতায় ভাসছে সে নিজে, এবং ঘরের কোনায় একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে। এতে একটু একটু করে বেশ ভয় পেয়ে যায় সে দ্রুত দোয়াদরুদ পড়তে থাকে। একটু পরে ব্ল্যাক শ্যাডোটা তার কাছে আসতে থাকে এবং খাটের একেবারে কোনায় এসে দাঁড়ায়। ব্ল্যাক শ্যাডোটা দিকে তাকিয়ে বিচ্ছিরি ভাবে হাসে এবং হঠাৎ করে সেটি হারিয়ে যায়। ব্ল্যাক শ্যাডোটা হারিয়ে যাওয়ার সাথে একদম প্রায় সাথে সাথেই সে খাটের উপরে ধাপাস করে পড়ে যায়। খাটের উপর থেকে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়। ভোরে ফজরের আজানের সময় তার সেন্স আসে এবং সেন্স ফিরে সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে। সে নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সে কাউকে জানায়নি। সে একজন ভালো কবিরাজকে চিনত। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ তাকে একটা কাগজে কিছু লিখে দেয় এবং বলে রাত প্রায় 2:45টার সময় একটা গাড়ি আসবে যা কয়টি শেয়াল টেনে আনবে। তো ভয় পাওয়ার কিছু নেই, এই চিঠিটি ওই গাড়ির ভেতরে ফেলে দিতে হবে, আর কোনো মতেই এই কাগজটা খুলে পড়া যাবে না। তারপর ভোরে একটা টিকটিকি তোমার দরজার সামনে পড়ে থাকবে। সেই টিকটিকিটিকে শ্মশানের একটা কোনায় মাটি চাপা দিয়ে আসতে হবে। খালিদ কবিরাজের কথা মতো রাত 2:45টার আগে তার আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে সে দেখতে পায় 8টা হিংস্র শেয়াল একটি গাড়িকে টেনে আনছে এবং খালিদ ভয় না পেয়ে চিঠি ওই গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। পরে ভোরে মরা টিকটিকি শ্মশানের একটি কোনায় সে পুঁতে দিয়ে আসে। তারপর আবার কবিরাজের কাছে গিয়ে চিঠিতে কি লেখা ছিল তা জানতে চাইলে
খালিদকে সে শুধু এটুকুই বলেছিল যে ওই গাড়িটি ছিল জিনদের বাদশার গাড়ি, আর ওই মরা টিকটিকিটি ছিল একটা জিন। দেখো, তোমার জন্মের সাথে সাথেই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে একটা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 25তম বার্থডেতে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিলাম। তোমার কোন নিকট আত্মীয়ই সম্পত্তির লোভে এই কাজটি করেছে। আমি তার নাম বলবো না। এরপর থেকে খালিদের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ পর্যন্ত মনে প্রশ্ন থেকে যায়, কবিরাজজি ওই চিঠিতে কি লিখেছিলেন, আর কেই বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল? এসব প্রশ্নের উত্তর আজও অধরা। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আপনি আপনাদের ইমেইল করা এবং সেটা আপনারাই পাঠিয়েছেন, সেরকমই একটা ঘটনা আমি এই মুহূর্তে যাচ্ছি। লিখেছেন, আমি পদ্ম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। একটা সময় ভূত এফএম নিয়মিত শুনতাম। একটা ব্যক্তিগত কারণে এখন আর শোনা হয় না, তবে ভূত এফএম এর ফ্যান আছি এখনো। বেশ কয়েকটি ঘটনা শেয়ার করতে চাই। কিছু ঘটনা আমার সাথে ঘটেছে, কিছু ঘটেছে আমার খুব কাছের মানুষের সাথে। এর কোনো একটি ঘটনা ভালো লাগলে লিসনারদের সাথে শেয়ার করবেন। তার আগে বলে রাখি, আমি খুব একটা ধার্মিক না, অতি প্রাকৃত কোনো কিছুতে আমার অগাধ বিশ্বাসও নেই। আমি এসব ব্যাপার এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যে ঘটনাগুলো আজকে শেয়ার করছি তা আমার জীবনে ঘটে যাওয়া বা কারো কাছ থেকে শোনা নিছক কিছু ঘটনা হিসেবেই বর্ণনা করছি। আমার কাছে এসব ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না বলে আমি এগুলোকে অতি প্রাকৃত হিসেবে ধরে নিচ্ছি। শ্রোতাদের কেউ যদি এগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, আমি তাতে খুশি হব। সম্ভবত আমার জীবনে ঘটা সর্বপ্রথম অতি প্রাকৃত ঘটনা, যদিও বলছি আমার সাথে ঘটা, আসলে সেই ঘটনার কিছুই আমার মনে নেই, কারণ আমার বয়স তখন 2 কি 3 বছর হবে। তাই বলা যায় পুরো ঘটনার সাক্ষী আমার বাবা মাই। ঘটনাটি শুনেছি আমার এক আন্টির কাছ থেকে। আমার বাবা মা আমাকে কখনো এই ঘটনাটি জানাননি। এর পেছনে দুটো কারণ থাকতে পারে। তারা উভয়ই যথেষ্ট বাস্তববাদী ও বিজ্ঞান মনস্ক মানুষ, তাই তারা আজও বিশ্বাস করেন ঘটনাটি স্বাভাবিক কোনো ঘটনাই ছিল। হয়তো তারা এর ব্যাখ্যা জানতেন না। ঘটনাগুলো শুনলে আমার শিশু মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল ঘটনায় আসি। আমার বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় প্রায়ই আমার বাবা মাকে এক শহর ছেড়ে অন্য শহরে গিয়ে থাকতে হতো। ওই সময়টায় তারা ছিলেন ময়মনসিং শহরটা ছিল তাদের কাছে নতুন। এর আগে তারা কখনো সেখানে যাননি, কিংবা তাদের পূর্ব পরিচিত কেউ সেখানে থাকতেনও না। আমি শুনেছি ময়মনসিং এ সে সময় পাকা দালানের সংখ্যা যেমন কম ছিল, তেমনি ধান ক্ষেত আর গাছপালা ছিল প্রচুর। ময়মনসিং এ গিয়ে তারা প্রথমেই যে বাসাটি ভাড়া নিয়েছিলেন সেটি ছিল একটি 3 তলা বাড়ি। বাড়ির একেবারে সামনে দিয়ে চলে গেছে পাকা রাস্তা। বাড়িটির এক পাশে একটা বিশাল ধান ক্ষেত, আর পেছনের দিকে বড় বড় গাছ আর ঝোপঝাড়, এর মাঝে ছোটখাটো জঙ্গল। উল্লেখ করি যে ডক্টরস কোয়ার্টারে থাকতে চাইলে কিছু অফিসিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যা তখন সম্পন্ন হয়নি। তাই বাধ্য হয়ে আমাদের ভাড়া বাসাতেই শিফট করতে হয়। বাবা মা আর আমি সেই ফ্ল্যাটেই থাকতে লাগলাম। বড় বাসা, ভাড়াও বেশ কম, সবকিছু মিলিয়ে, তবে সবকিছু ধুলোয় ঢাকা, দেয়ালে মাকড়সা, যেন অনেক কাল বন্ধ পড়েছিল ফ্ল্যাটটা। প্রথম কয়েকদিন কাটে ভীষণ ব্যস্ততায়। দ্বিতীয় দিন বাবার ডিউটিতে চলে যান। মা একটা ঝাঁটা বা বারুন বা ব্রুম যেটাই বলেন না কেন সেটা নিয়ে মাকড়সার জালগুলো দেয়াল থেকে ঝেড়ে ফেলতে শুরু করেন। হঠাৎ লক্ষ্য করলেন ঘরটির একটি কোণায় সিলিং এর কাছাকাছি স্থানে দেয়ালের ওপর ছোট একটা জিনিস সাঁটানো। মা ঘষে ওটাকে তুলে ফেললেন। দেখলেন ওটি আসলে দুটো স্কচ টেপের টুকরো দুটো ক্রস করে দেয়ালে লাগানো ছিল। কালো স্কচ টেপ, ময়লা জমে
রংটাও প্রথমে মা ঠিক মতো বুঝতে পারেননি। ক্রসটার ভেতর থেকে বের হয়ে এলো একটা তাবিজ। মা ব্যাপারটি আমলে নিলেন না। তারপর একে একে মা এরকম কালো স্কচ টেপ সাঁটা আরো 3টি তাবিজ খুঁজে পেলেন। বসার ঘর, অন্য আরেকটি শোবার ঘর এবং একটা ওয়াশরুমের কোনায়। মা লক্ষ্য করলেন ওই 4টি তাবিজ পুরো ফ্ল্যাটের 4টা কোনায় লাগানো। সবগুলো দেয়ালে সাঁটানো ছিল একইভাবে। তিনি ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিলেন না এবং তাবিজগুলো তিনি ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। এসবে আমার বাবা মার কোনো বিশ্বাস ছিল না। এ ঘটনার অনেক কাল পরে মা বুঝতে পেরেছিলেন ঘটনার শুরু মূলত সেদিন থেকেই। নতুন বাসায় মা আমাকে নিয়ে এক ঘরে ঘুমাতেন আর বাবা রিডিং রুমের এই ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছিলেন। সেদিন মাঝরাতে বাবা তার রিডিং রুম থেকে হঠাৎ ওয়াশরুমে ঝপ করে অনেকখানি পানি ফেলার শব্দ পেলেন। মা তখন শোবার ঘরে আমাকে নিয়ে ঘুমোচ্ছেন। প্রথমত বাবা ভাবলেন মাই বোধহয় ঘুম ভেঙে উঠেছেন। পরক্ষণেই বাবার মনে পড়ল মায়ের ঘুম খুব গাঢ়। একবার ঘুমালে তিনি সকাল হওয়ার আগে ঘুম থেকে ওঠেন না। চোট্টর নাকি এই ভেবে তিনি দ্রুত ছুটে যান ওয়াশরুমের দিকে। আর তখনই দুমদাম শব্দ, যেন খুব বড় আর অত্যধিক ওজনের কেউ একজন দৌড়ে চলে গেল। শব্দটা বারান্দা পর্যন্ত গিয়ে থেমে যায়। আমার বাবা খুব সাহসী মানুষ, তাই মাকে তিনি ব্যাপারটা না জানিয়ে নিজেই এর ব্যাখ্যা বের করার চেষ্টা করতে লাগলেন। এরপর প্রতি রাতেই এরকম দৌড়ানোর শব্দ, টয়লেটে পানি ঢালা, রান্নাঘরে ঝনঝন শব্দ ক্রমাগত চলতে লাগলো। কিন্তু বাবা খুবই আশ্চর্য হলেন যখন লক্ষ্য করলেন মাঝরাতে তার ফ্ল্যাটে এত শব্দ হওয়ার পরও নিচের ফ্ল্যাটগুলো থেকে কমপ্লেইন আসতো না। এদিকে হঠাৎ একদিন সকালে বাবা চা যখন খাচ্ছিলেন, মা খুব বিরক্ত হয়ে বলে ওঠেন, উফ, আর পারি না তোমাকে নিয়ে, কতবার বলেছি রাতে বিস্কিট খেলে কৌটার ঢাকনাটা ভালোভাবে চাপ দিয়ে আটকাবে, প্রায়ই দেখি কৌটার ঢাকনা ঠিক মতো লাগানো নেই। ইস, 1 টিন বিস্কিট, বাতাস ঢুকে সব শেষ। বাবা চা রেখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বললেন, সব গুছাও, বাসা চেঞ্জ করব। মা তো অবাক, সে কি অ্যাডভান্স না দেয়া আছে? আর এখন মাসের মাঝখানে বাসা পাবো কোথায়? বাবা বললেন, খুঁজে দেখছি। এটা নিয়ে বাবা মায়ের মধ্যে এর বেশি আর আলোচনা হয়নি। বাবা হন্যে হয়ে বাসা খুঁজতে লাগলেন। এদিকে একদিন রাতে আমি আর মা মশারি টাঙিয়ে যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার বাবার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই বাবা আমাদের খাটের পাশে দাঁড়িয়ে আছেন। গায়ে জামা নেই, লুঙ্গি পরা, এক হাতে আমার স্কুল ব্যাগ, যেটি আমি ঢাকায় থাকাকালীন সময়ে আমার নার্সারি স্কুলে নিয়ে যেতাম। এই নার্সারি স্কুলে নিয়ে যেতাম, আর অন্য হাতে আমার পানির পথ। বাবা হাত পা চারিদিকে মেলে দাঁড়িয়ে আছেন, সিলিং এর দিকে মুখ করে। আবছা আলোয় তাই দেখছিলাম আমি, এবং প্রচন্ড ভয় করতে লাগলো। মাকে ডাকবো না, খাট থেকে নেমে গিয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব বাবা কি চায়, বুঝতে পারছি না। আমি মশারিটা তুলতেই হঠাৎ মা আমার হাত চেপে ধরে আমাকে দেয়ালের সাইডে নিয়ে নিজে আমার পাশটাতে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আমাকে কোলের মধ্যে চেপে ধরে রাখেন এবং বিড়বিড় করে কি যেন বলতে লাগেন। আমার প্রশ্ন হলো, তাহলে মাও কি দেখেছেন জিনিসটা? আমি এক সময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মা বাবাকে জিজ্ঞেস করেন, শরীর তো খারাপ মনে হচ্ছে, সারা রাত ঘুমাওনি? মা কিছু বললেন না, কিন্তু আমি বলে দিলাম, বয়সের তুলনায় দ্রুতই কথা বলতে শিখেছিলাম, তাই সব কথা গুছিয়ে বললাম। মা আমাকে থামাতে চেষ্টা করলেন, কিন্তু বাবা পাত্তা না দিয়ে পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। একদিন বাবা ফজরের আজানের আগে আগে বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ বারান্দার কাছেই বাগানের বড় একটা গাছ, সেই গাছের মগডালে কি গাছ আমার মনে নেই, ধাপ করে আগুন জ্বলে উঠল।
বাবা তো শকড, কারণ কোনো কারণ ছাড়াই আগুন। তিনি হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং আশেপাশের কয়েকটা বড় গাছেও সেটা ছড়িয়ে গেল। নিচে একতলা টিনের বাড়িতে থাকতেন কেয়ারটেকার। তিনি প্রথম বের হয়ে চিৎকার করলেন। বাবা হুঁশ ফিরল। নিচ থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে যে যেভাবে পারল পানি ছিটিয়ে আগুন নেভালো, কিন্তু পুরোপুরি নিভছিল না। ফজরের আজান দিলে সবাইকে চমকে দিয়ে আগুন নিচ থেকেই নিভে যায়। সবাই ভাবল কেউ হয়তো ছাদ থেকে ওই গাছটার উপর জ্বলন্ত কোনো সিগারেট বা কিছু একটা ফেলেছে, কিন্তু বাড়িওয়ালা নিশ্চিত করলেন ছাদ তালাবন্ধই ছিল। তিনি ছাড়া আর কেউ ছাদের চাবি কারো কাছে নেই। সবকিছু যখন খুব বেশি রহস্যময় হয়ে উঠছিল, তখন হঠাৎ একদিন আমাদের বাসায় এসে হাজির হন এক ভদ্র মহিলা। আমাদের আগে তিনিও তার পরিবার ওই ফ্ল্যাটটাতে ভাড়া থাকতেন, তাও বেশ অনেক বছর আগে। তিনি এসেছিলেন আমাদের বাড়িওয়ালার সাথে দেখা করতে। ওপরতলায় একজন ডাক্তার থাকেন। এই খবর পেয়ে তিনি আমাদের বাসায় আসেন। বাবার সাথে তার একটা সমস্যা নিয়ে আলোচনাও করেন। জিজ্ঞাসা না করতেই তিনি আমার বাবাকে আলাপের এক পর্যায়ে বলেন, জানেন এ বাসায় জিন থাকে। তারপর তিনি সেই তাবিজের ব্যাপারটা বলেন। তিনি জানান অনেক আগে ওই ফ্ল্যাটটিতে একটা বৃদ্ধা থাকতেন। তার সন্তানেরা তার কোনো খোঁজ খবর নিতেন না। একাকিত্ব কাটাতে তিনি কোরআন পড়ে সময় কাটাতেন। রিউমার ছিল, তিনি জিনের আমল করতেন। এই ফ্ল্যাটটিতেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। ভদ্রমহিলার মতে জিনটা হয়তো ফ্ল্যাটেই রয়ে গিয়েছিল। এই ঘটনার কিছু পরে আমরা ফ্ল্যাট শিফট করে নতুন বাসায় চলে যাই। I have so many other experiences to share, এবং ইন্টারেস্টেড হলে প্লিজ রেসপন্স। এন্ড তিনি বলেছেন যে তিনি আরো অনেক কিছু পাঠাবেন আমাদেরকে। তো আমি আপনার প্রথম ঘটনাটা পড়ে শোনালাম। সো আশা করব যে নেক্সট ঘটনাটা আপনি যত দ্রুত সম্ভব পাঠিয়ে দিবেন আমাদের কাছে। ঘটনাটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জীবনে তো অনেক ঘটনাই শুনেছেন বা শোনা হয়, কিন্তু মেঠো পথের বাঘ একে কেন্দ্র করে একটি ভয়ঙ্কর ঘটনা যা তিনটি বন্ধুকে নিয়ে ঘটেছিল, তাদের মধ্যে একজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আমরা সরাসরি তার কাছে বা তার ঘটনা, তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমরা শুনবো। লিখেছে, ভাইয়া এটা একটি সত্য ঘটনা। দীপু আর তার তিন বন্ধু অর্ক, সায়ন আর রনি চারজন মিলে ঠিক করলো তারা এক রাত কাটাবে গ্রামের পরিত্যক্ত পুরনো সেই জমিদার বাড়িতে। এমন অনেক পাগলই রয়েছে যারা এইরকম মিশন সাকসেস করতে চায়। আমরা ভয় পাই, অনেকে এই ভয়কে মজার সাথে তুলনা করে সেই ভয়কে উপভোগ করতে চায়। শহর থেকে গ্রামটা অনেক দূরে, বা শহর থেকে অনেক দূরে সেই বাড়িটা। লোকমুখে শোনা অনেক ভৌতিক ঘটনা সেখান থেকেই উৎপন্ন আর কি। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত তখন প্রায় 12টা বাজে। চাঁদের আবছা আলোয় চারিপাশটা রহস্যময় দেখাচ্ছে, এবং জমিদার বাড়িতে পৌঁছানোর জন্য তাদের একটা মেঠো পথ পেরিয়ে যেতে হবে, যার দুপাশে ঘন জঙ্গল আর পুরনো শ্যাওলা পড়া পুকুর। চার বন্ধুর হাসি ঠাট্টা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছেন। রনি হঠাৎ বলল, দোস্ত একটু চুপ কর দেখি, মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিচ্ছে। সবাই থেমে গেল এবং কান পাতালো। বাতাস বইছে, যে পোকার ডাক, এর বাইরে কোনো শব্দ নেই। অর্ক হেসে বলল, ধুর, তুই তো সেই ভীরু, আর ভীরুই রয়ে গেলি। চল চল। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটতে হাঁটতে মিনিট 5 যেতে না যেতেই দীপিও ব্যাপারটা টের পেল। একদম পিছন থেকে পায়ের মৃদু শব্দ, যেন কেউ তার গতি অনুসরণ করছে। তারা জোরে হাঁটলে সেই জোরে হাঁটে, আস্তে হাঁটলে সেও আস্তে হাঁটে। এবার আর কেউ হাসলো না। সায়ন টর্চ জ্বালিয়ে পিছন দিকে ফেলল। কেউ নেই, শুধু মিঠো পথের বাঘটা
মানে পথটা চাঁদের আলোয় চিকচিক করছে। রনি ফিসফিস করে বলল, দেখলি তো, বলছিলাম না। আর তারা আরো দ্রুত হাঁটতে লাগলো। সেই অদৃশ্য পায়ের শব্দ তাদের পিছু ছাড়লো না। একটা তীব্র ভয় চারজনের মনে জেঁকে বসলো। তারা এরকম দৌড়াতে দৌড়াতে শুরু করলো, মানে এমন দৌড় শুরু করলো, হঠাৎ পথের মাঝে একটা ছোট বাঘ ছিল। দৌড়াতে গিয়ে বাঘটা ঘুরতেই দীপু দেখলো তাদের পিছনে যে শব্দটা আসছিল সেটা থামলো না, বরং সেই শব্দের গতিও আরো বেড়ে গেল। তাদের পাশ কাটিয়ে সামনে চলে গেল, অথচ সামনে কেউ নেই। চারজন বন্ধু আতকে সিটিয়ে গেল। তাদের দেখলো এবং পায়ের শব্দটা তাদের সামনে দিয়ে মেঠো পথ ধরে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল, যেন তাদের আগেই গন্তব্যে পৌঁছাতে চাচ্ছে সেই অদ্ভুত শব্দ করা জিনিসটি। শব্দটা ক্রমশ ক্ষীণ হতে 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 জমিদার বাড়ির উঁচু প্রাচীরের কাছে গিয়ে একদম থেমে গেল। সেই রাতে আর তাদের জমিদার বাড়িতে যাওয়া হলো না। তারা ভয়ে কাঁপতে কাঁপতে রাতটা একটা পুরনো স্কুলের বারান্দায় কাটিয়েছিল। কেউ জানে না কে ছিল সেই অদৃশ্য অতিথি যে তাদের আগে জমিদার বাড়িতে পৌঁছাতে চেয়েছিল। সেই রাতের পর থেকে তারা কোনো দিন আর সেই মেঠো পথের দিকে তাকায়নি। কেনই বা তাকাবে? কারণ তারা যে ভয়টি জমিদার বাড়িতে যাওয়ার সময় পেয়েছেন, কিন্তু এবার জমিদার বাড়িতে যাওয়ার পরে তাদের সাথে কি ঘটতে চলেছে সেটা কে জানে। এই ভয়ে তারা তখন পুরনো স্কুলের বারান্দায় বসে ভাবছে, আচ্ছা তাহলে যে আমার আগের যুগের দাদারা বা মানুষগুলা যেভাবে এই ভুতুরে বাড়ি অর্থাৎ জমিদার বাড়িকে নিয়ে ঘটনা বলেছেন, এগুলো তাহলে কি সব সত্যি? এদের মধ্যে চারজন বন্ধু বান্ধব এই কথাগুলো আলোচনা করছে এবং তাদের মধ্যে একজন বলল, অবশ্যই সত্যি। যদি সত্যি না হতো তাহলে আমাদের আগে জমিদার বাড়িতে কে গেল? জমিদার বাড়িতে কি এমন আছে? একজন বলল, আমরা চল যাব এবং সেই রহস্যটা খুঁজে বের করব। তখন তারা যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা যাবার পথে জমিদার বাড়ির প্রাচীরের উপরে এমন এক অদ্ভুত জিনিস তারা দেখেছেন যে জমিদার বাড়িতে যাওয়া কেন, জমিদার বাড়ির নাম নেওয়াটা তাদের এক কাল্পনিক সংস্থা হয়ে দাঁড়িয়েছেন। তারা সাথে সাথে সেখান থেকে সকালবেলা ব্যাগ করে বাড়ির উদ্দেশ্যে যায়। আমি বলে রাখা ভালো যে এই জমিদার বাড়িটা ছিল এক, ধরেন আপনি যে গ্রামে বসবাস করেন বা শহরে বসবাস করেন, সেই শহর পেরিয়ে ছোট্ট একটা নদী আছে। এই নদীটা এই 2 কিলো 3 কিলো হবে এমন, অর্থাৎ বিল যেটাকে বলে। এই বিল পার হয়ে একটা ঘন জঙ্গল, এবং সেই জঙ্গল পার হয়ে সামনে এক পুরনো রাজবাড়ি বা পুরনো জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে তারা চারজন বন্ধু একসঙ্গে থাকার চেষ্টা করেছিল এবং ইচ্ছা পোষণ করেছিল যে সেখানে রাত থাকবে, এবং তারা রাত হতে না হতে যে ভয়ঙ্কর এক পরিস্থিতির সাথে সম্মুখীন হয়েছে, তারা আর সেখানে থাকার কথা তো দূরের কথা, পালিয়ে বাড়িতে আসলে বাঁচে। তার মধ্যে বাড়িতে তারা ফিরে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তারা চারজনই অনেক সুস্থ আছেন, এবং তার মধ্যে থেকে রনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের এখানে এই ঘটনাটিতে ইমেইল আছে, সেই ইমেলটা আমরা একটু পড়তে চাই। আমাদের এই ইমেলটি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, লিখছেন যে, হ্যালো রাসেল ভাই, আমি সম্রাট চক্রবর্তী ফ্রম কলকাতা, ইন্ডিয়া। আই এম এ বিজনেসম্যান। আমার রেস্টুরেন্টের ব্যবসা কলকাতায়, অ্যান্ড আই এম আ পার্ট টাইম প্যারানর্মাল রিসার্চার। এসব ভালো লাগে, ভূত এফএম শুনি প্রায়, খুব ভালো লাগে। আজ আমি একটা স্টুডেন্ট লাইফের ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। তখন রক্ত গরম, ভূত বা প্যারানর্মাল জিনিস খোঁজা বা তাদেরকে দেখবার ইচ্ছা ছিল প্রবল। ঘটনাটি 2016 সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের কোনো একটি সময়। তখন শীত পড়েছিল প্রচুর কলকাতায়। কোনো একদিন সন্ধ্যের দিকে আমি আর আমার বন্ধু শায়ন, পেশায় ফটোগ্রাফার, আর সৌরভ, সে স্টুডেন্ট, ঠিক করলাম যে অন্য কোনো দিনের মতো আজও যাব আর একটা সার্ভে করতে, মানে অন্য কোনো জগতের বাসিন্দাদের খোঁজার চেষ্টা করতে। তো
তাদের কমিউনিকেট করার জন্য আমাদের প্রবল ইচ্ছা। তখন আমাদের বাড়ি থেকে 10 মিটার হাঁটা পথ এবং বাগমারি মুসলিম কবরস্থান। আমি সেখানে আগে 2-1 বার গেলেও ভেতরে যাইনি বেশি। যাই হোক, প্ল্যান মাফিক কাজ। কবরস্থান এবং তার গেটের সামনে আমরা তখন বিকেল 5:30। তিনজনই প্রবেশ করলাম। গেটের গার্ড আঙ্কেল আমাকে চিনতেন ভালোভাবেই। তাকে হাসি মুখে ইশারায় সালাম জানাতেই সেও তাই করল। আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখে বাধা দিয়ে বলল, এখন তো সন্ধ্যা হতে চলল, ভেতরে না যাস না? উত্তরে আমি বললাম, আমার কাজ তো সন্ধ্যার পরে। একগাল হাসি দিয়ে সেটা বললাম এবং আঙ্কেল কিছু একটা বিড়বিড় করে বলল। বুঝলাম তিনি কিছু, আপনার খুশি হলাম যে উনি আমার শুভাকাঙ্ক্ষী, মানে দোয়া করলেন এরকম কিছু একটা আর কি। তো আমরা ক্রমশ ভেতরের দিকে যেতে থাকি। প্রায় মাঝামাঝি সময় সৌরভ বলল, ভাই আমি আর যাব না এখান থেকে। আমি আর সায়ন অবাক হই, প্রায় একসাথে বলি, কেন? আমি মজা করে বললাম, ভয় পাচ্ছিস? সৌরভ কিছু বলল না, বলল চলো না। এবং সায়ন ভুরু কুচকে যা বলল যে একা যেতে পারলে যা। সৌরভ কিছু না বলে চলে গেল। আমরা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। আমি অবাক হলাম, আসার ইচ্ছে ছিল ওর সবচেয়ে বেশি। আমি 5-7 না ভেবে আর এগোতে গেলাম। তখন একবার ভেবেছিলাম যে ফিরে যাব, বাট তখনও আমাদের কাজ কিছুই উপলব্ধি করা হয়নি। তখন অন্ধকার, সন্ধ্যা 6টা। সবে প্রবেশ করেছি ব্লক 33-এ। ব্লকগুলি বেশি বড় নয়। শেষ প্রান্তে চোখ যেতেই দেখলাম গার্ড আঙ্কেল দাঁড়িয়ে আছেন। দূর থেকে অন্তত তাই লাগছিল। আমি হাঁক দিলাম, কাকা। কোনো উত্তর নেই। আরো কাছে এগোচ্ছি, সায়ন আমার সাথে। আমাকে ডেকেও সাড়া না পেয়ে ভাবলাম, ওটা কি কাকা নয় তাহলে? হাঁটতে হাঁটতেই ভাবছি সমস্ত। তখন মাথায় এলো যে ব্লক 33-এ আসার জন্য আমার যে পাশ দিয়ে এসেছি ওটাই একমাত্র রাস্তা। আর আসার পথে কাকা আমাদেরকে অতিক্রম করেনি, তাহলে লোকটিকে। ততক্ষণে আমরা প্রায় 10 হাত দূরত্বে লোকটির কাছ থেকে দেখলাম সে একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে এবং কবরের দিকে দৃষ্টি তার, এবং প্রচন্ড অন্ধকার। লোকটি যে মৃদু আলোর মাঝে এক অন্ধকারের প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আর সায়ন চুপ করে আছি, কোনো কথা বলছি না। কথা বলার শক্তিটুকুও বোধহয় হারিয়ে ফেলেছিলাম তখন। মাত্র 8 থেকে 10 হাত দূরে থাকা মূর্তিটা আসলে কি? তাহলে মানুষ নয়? সায়নের দিকে চোখ চায় আমার। দেখলাম ও চোখ কপালে তুলে আঙুল নিক্ষেপ করছে ওই ছায়া মূর্তির দিকে। তাকাতে দেখি সেই মূর্তি তাকিয়ে আছে আমাদের দিকে। হলুদ বর্ণের চোখ, যেন আগুন জ্বলছে, আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা কিছু না ভেবে পেছন করে দৌড়াতে শুরু করি। কত জোরে জানি না, কি কোথায় তাও জানি না, শুধু দৌড়ে চলেছে নিজের মতো। খালি যেন মনে হচ্ছিল পেছনে আসছে সেই লোকটি। প্রায় 5 থেকে 7 মিনিট এলোমেলো ভাবে ছোটার পর মসজিদ দেখতে পাই। প্রায় সাথে সাথেই মসজিদের কাছে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর নিজেকে আবিষ্কার করি গার্ড আঙ্কেলের কেবিনে। সায়ন ছিল তখনও। আঙ্কেল শান্তভাবে বলেছিলাম তো না যেতে। আমি আর কোনো উত্তর দিতে পারিনি। আমার সব ঘটনা তাকে বলার পর তিনি বললেন, শাকিব খান বলে একজন কুখ্যাত ক্রিমিনালকে খবর দেয়া হয় ব্লক 33-এর মাঝামাঝি কোনো এক জায়গায়। এর আগেও 2-1 বার অনেকে দেখেছে সেখানে সে একই ব্যাপার। কোনো কুকুর বেড়াল কোনো কিছুই সেখানে যায় না। তো তার কাছে, এবং তারপরে তিনি লিখেছেন যে আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো চাইলে লিখতে পারেন। এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। সেকেন্ড আরেকটা ঘটনা যাবো এই আওয়ারে, এবং আমাদের একটা ইমেইল আছে এই মুহূর্তে। সেই ইমেইলটা আমি একটু পড়তে চাই, এবং সেই ইমেইলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তার কাছে আমরা তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ব। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ। আমি একটা টিভি চ্যানেলে HR অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ। আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে রাখি সেটা আমি ধন্যবাদ জানাতে চাই রাখিকে, এবং আমার খুব ভালো বন্ধু। ওর জন্য আমি এই অনুষ্ঠানটা নিয়মিত শুনি। আজও
আমি অনুষ্ঠানটি মানে এখন হয়তো তিনি শুনছেন। যাই হোক, তিনি লিখছেন যে আমার দেশের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলির ফরাদপুর গ্রামে। আমরা চেষ্টা করেছিলাম তাকে কমিউনিকেট করতে, কারণ স্টোরিটা পুরোপুরি এই যে ঘটনা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমরা কনফার্ম হতে চেয়েছিলাম যে ঘটনাটা কতটুকু সত্য বা তিনি কিভাবে এটা যাচাই বাছাই করবেন। মাসুম ভাই ট্রাই করবেন আবারও, যদি সম্ভব হয় তাহলে তার সাথে আমরা কথা বলতে পারি। একটু আগে আমরা ট্রাই করেছিলাম, কোনো একটা প্রবলেমে কানেক্ট করতে পারিনি। তো যাই হোক, তিনি লিখছেন যে আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার মামার সাথে ঘটেছে 2000 সালের মার্চ মাসে, তারিখটা সঠিক মনে নেই। আমাদের বাড়ি থেকে নানার বাড়ি প্রায় 12 কিলোমিটার দূরে, নাম ঈশ্বরীপুর। আমার সেজ মামার নাম শরীফ, যার সাথে এই ঘটনা ঘটে। মামা চাকরি করত সিরাজগঞ্জে। সে ছুটিতে বাড়ি আসতো যথারীতি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরে। আগেই গ্রামের সম্পর্কিত বলে নিলে ভালো হয়। গ্রামের বাড়ির আশেপাশে বাঁশ বাগান আর জঙ্গলে ভরা, আর কিছু কিছু গাছ আছে বহু বছরের পুরনো দিনের, এবং দিনের বেলায় একা হাঁটলেও গা শিউরে ওঠে। অবশ্য ওখানকার লোকদের এসব মনে হয় না, কারণ তারা অভ্যস্ত। গ্রামের বাইরে জমি আর জমি ধানের চাষ করা হয়। পুরো গ্রামটাই ভৌতিক ভৌতিক একটা ভাব আছে। যাই হোক, মূল ঘটনায় আসি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 1টা থেকে 2টার দিকে শরীফ মামা বাথরুমে যান। গ্রামের মধ্য দিয়ে একটা কাঁচা রাস্তা, দুই পাশের ঘর বাড়ি, ছোট বড় মিলিয়ে অনেকগুলো পুকুর আছে। সব পুকুরের আলাদা আলাদা নাম আছে। মাঠের দিকে যেতেই একটা বাবলা গাছ আছে, যেটা জমির আইলের সাথে। মামা দেখতে পেলেন কয়েকজন মিলে হাতাহাতি করছে। মামা কাছে একটা টর্চ লাইট আছে, কিন্তু জ্বালাননি। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছেন তিনি। অনেক অন্ধকার, তাই কিছু বোঝা যাচ্ছিল না। তবে তাদের সঙ্গে, তাদের মধ্য থেকে কেউ একজন জোরে চিৎকার করে উঠেছিল, যার আওয়াজ মামার খুব পরিচিত মনে হয়েছিল। আর একটু সামনে যাই, আওয়াজটা বোঝা যায় মামার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি বুঝতে পারেন যে মামার খুব ঘনিষ্ঠ বন্ধু হালিম। এবং এর আরেকটু এগিয়ে তিনি যান, এবং কিন্তু অন্ধকারে কারো চেহারা তিনি বুঝতে পারছিলেন না। সবকিছু কেমন আবছা আবছা লাগছিল, কিন্তু মারামারি ক্রমেই বেড়ে চলেছে। আরেকজন চিৎকার করছে, যার কণ্ঠ ছিল বন্ধু হালিম। তার বন্ধু হালিম। মামা বলল যে, কে? হালিম নাকি রে? হালিম? ওদের থেকে কোনো উত্তর এলো না। মামা একটু ভয় পেল, আর চিন্তা করল চিৎকার তো হালিমই করছে। ভয়ে ভয়ে আরো একটু কাছে এগিয়ে গেল এবং টর্চ লাইট মারল ওদের দিকে। তারপর যা দেখলো তা দেখে মামা রীতিমতো ভয় পেয়ে গেল। দেখলো তার বন্ধু তো নয়ই, কিন্তু একজনের মাথা অর্ধেক মুখ আর অর্ধেক মাথা দিয়ে অনবরত ময়লা বের হচ্ছে। অন্য দুজনের চেহারা আরো ভয়ঙ্কর এবং অনেক নোংরা পোশাক, আর একজন পুরো মানুষটাই ছিল কেমন যেন ঘোড়ার মতন একটা আদলের। মামা আর সামনে না এগিয়ে পেছনে গিয়ে যাওয়ার চিন্তা করছিলেন। ততক্ষণে তার শরীর ভার অনুভব করছেন তিনি। তারপর সে সামনে না গিয়ে পেছনে ফিরেই জোরে জোরে পা চালাতে লাগলেন, এবং 8-10 ধাপ আসার পর সামনে দেখলেন ওই 4 জন জমির আইলে বসে এবার হাসাহাসি করছে। এবার মামা ভয় কাঁপতে লাগলেন এবং কিভাবে বাড়ি ফিরবেন সেটা ভাবতে লাগলেন, এবং ভাববার সময় আর কই। এবার ওরা একেবারে তার কাছে চলে এসেছে। ওদের মধ্য থেকে একজন লাইট মারল কেন। মামা দিশা না পেয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ আছো, আমাকে বাঁচাও। এরপর ইলেকট্রিসিটি শক খাওয়ার মতন একটা ব্যাপার হলো এবং মামা পড়ে গেলেন। তিনি বুঝলেন যে এই বুঝি আমি শেষ। তারপর আবারও কয়েকবার চিৎকার দিলেন। তারপর ওরা 4 জন মিলে মামাকে চিৎ করে শুইয়ে দিল এবং কি যেন খাওয়ানোর চেষ্টা করলো। 4 জন মিলে মামার সাথে অনেক ধস্তাধস্তি করে মুখের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দেয়। অনেক জোরে জোরে আওয়াজ করায় মামার ছোট চাচার ঘুম ভেঙে যায়। আমার ছোট নানা সে মনে করেছে যে চোর মনে হয়। ওখানে আমার নানারা 4 ভাই থাকতো, সবার আলাদা আলাদা বাড়ি আছে কিন্তু কাছাকাছি। নানা উঠে আরো কয়েকজন তার ভাই ভাতিজাকে নিয়ে টর্চ লাইট লাঠি এই সমস্ত নিয়ে চিৎকার করতে করতে সেদিকে আসে এবং হাঁটতে লাগলো, এবং গ্রামের কয়েকজন আওয়াজ পেয়ে তারাও একত্র হয়েছে। অনেক রাত, তারপর আবার গ্রাম
আস্তে আস্তে সেই আওয়াজও অনেক দূর থেকে শোনা যায়। একটু পরে জোরে একটা আওয়াজ আসলো। আওয়াজটা হলো তারা যেদিকে যাচ্ছিল হাতের বাম পাশে কিছু জমির মাঝখানে সবাই টর্চ জ্বালিয়ে দেখে, সেইখানে দৌড় দিল এবং দেখতে পেল যে কেউ একজন পড়ে আছে এবং কাতরাচ্ছে। সবাই মিলে যখন তার কাছে গেল দেখলো শরীফ পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে তোর, তুই এখানে কিভাবে এলি? বলতে পারলো না, তার জ্ঞানই ছিল না, কান্নাকাটির রোল পড়ে গেল। যাই হোক, তাকে সবাই মিলে বাড়ি নিয়ে আসা হলো এবং তার শরীরে অনেক ময়লা ছিল, পরিষ্কার করা হলো, কোনোভাবেই তার জ্ঞান আসছিল না। পরে রাতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো এবং উপায় না দেখে, যোগাযোগ ব্যবস্থা তখন খুব খারাপ ছিল। মামার ছোট চাচা নিজেও একজন কবিরাজ, সেও ভালো করে দেখলো এবং বলল যে মেডিকেলে নিয়ে লাভ নেই, অন্য উপায়ে চেষ্টা করতে হবে। একটু পরে ফজরের আজান হলো। নানা ঝাড় ফুঁক দিতে দিতে বেলা 11টার দিকে জ্ঞান আসলো, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছেন না, খেতে পারছেন না। আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছে। আমি আম্মুকে নিয়ে সকালেই গিয়েছি সেখানে। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। শুধু ফলের জুস ছাড়া আর কোনো কিছু খেতে পারতেন না। অনেক কবিরাজ দেখানো হলো, কোনো কাজ হলো না। সবাই বলল আমাদের সাধ্যের বাইরে। প্রতিদিন রাতে মামার বুকের সাথে 2 হাত চেপে ধরত আর মুখ দিয়ে রক্ত বের হতো। 2-3 জন লাগতো তার বুক থেকে হাত আলগা করার জন্য, আর রক্ত বের হতো এবং হাত যখন আলগা করা হতো তখন আর রক্ত বের হতো না। সে কোনোভাবে বিছানা থেকে উঠতে পারত না। আরো কিছুদিন যাওয়ার পর মুখ দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হলো এবং একটু একটু হাঁটা শুরু করলো। একদিন বিকেল বেলা আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনার সাথে কি হয়েছিল? মামা কোনোভাবেই কথা বলতে পারল না, শুধু নির্বাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আপনি না বললে আমরা কিভাবে বুঝবো আপনার সাথে কি হয়েছিল? মামা ইশারায় কলম আর খাতা চাইলেন, তারপর তার সাথে ঘটে যাওয়ার ঘটনাটা লিখে আমাকে জানালেন। তার আরো 15 দিন কেটে গেল। এখন এখানে সেখানে যেতে পারেন, ভারী খাবারও খেতে পারেন, কিন্তু কোনো কথা বলতে পারেন না। সেদিন শুক্রবার ছিল, ঈশ্বরীপুর মাঠে ফুটবল খেলা হচ্ছিল। সবাই খেলা দেখতে গিয়েছিল, মামাও খেলা দেখতে গিয়েছিলেন। খেলার এক পর্যায়ে মামাকে পাওয়া যাচ্ছিল না। যে জায়গায় বসে তিনি খেলা দেখছিলেন ওখানে তার স্যান্ডেল পড়ে আছে, কিন্তু মামা নেই। তারপর তাড়াতাড়ি করে সবাইকে জানিয়ে দেওয়া হলো এবং পরিচয় যারা পরিচিত আছে তারা সবাই খুঁজতে লাগলো। পুরো গ্রাম শেষ করে প্রখর রৌদ্র ছিল, সবাই ক্লান্ত, কিন্তু কোথাও পাওয়া গেল না। নানাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে ফাঁকা মাঠের ভেতর পরিত্যক্ত একটা পুকুর পাড় ছিল। সেই পুকুর পাড়ে জঙ্গলে ভরা 3 জন আদিবাসী যারা সাঁওতাল এবং তারা চাষ করছিলেন ওই সময়, তারা মামাকে চিনতে পারলেন এবং মামা পুকুরে পাড়ে পড়ে আছেন, শরীরে গোলাপ আর শাপলা ফুলের পাপড়িতে ভরা ছিল। তারা 3 জন কাঁধে করে নিয়ে আসেন বাড়িতে এবং সেদিন রাতেই মামার ঘুমেই কাটলো। পরের দিন বিকেলে মামাকে জিজ্ঞাসা করলাম, আপনি ওখানে কিভাবে গেলেন? আবারও খাতা কলম নিয়ে আসা হলো এবং আমি দেখতে পাই শুধু বাতাস অনুভব করছি আর বিয়ের মতো বাজনা বাজছিল। সবার সামনেই আমি শূন্যের উপর ভাসতে লাগলাম। আমি 1 হাত পা দিয়ে ইশারা করলাম, কেউ আমাকে দেখতে পেল না। তারপর আমাকে উড়িয়ে নিয়ে কোথাও গেল এবং আমি বাসায় কিভাবে আসলাম কিছুই বুঝতে পারবো। এগুলো সব মামার কথা ছিল। এভাবে কেটে গেল আরো কিছুদিন। তারপর এক রাতে মামা একাই শুয়ে আছেন এবং বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ। রাত আনুমানিক 1টা থেকে 1:30 মতো বাজে। হঠাৎ করে জানালা খুলে গেল। মামা কথা বলতে পারত না বলে চিৎকার দিতে পারল না, ভয়ে দৌড় দিল দরজা খোলার জন্য। ঠিক তখনই আওয়াজ আসলো যে যদি বাঁচতে চাস তাহলে আমার কথা শোন। মামা থামলো এবং জানালার পাশে গিয়ে তাকালো এবং দেখলো যে বিশাল বড় বড় মুখ ভর্তি দাড়ি, সাদা পাঞ্জাবি পরা বিশাল দেহের এক দরবেশ দাঁড়িয়ে আছে। মামা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে বলল, আমাকে ভয় পাস না, আমি তোকে বাঁচাতে এসেছি। মামা কোনোভাবেই নিজেকে স্বাভাবিক করতে পারছিল না। সে দরবেশ বলল, আমি যেভাবে বলবো সেভাবে করলে তুই বেঁচে যাবি, আর যদি না পারিস তাহলে 6 মাসের মধ্যে তুই মারা যাবি। কোনো কবিরাজ ডাক্তার তোকে ভালো করতে পারবে না। মামা মাথা নাড়ল। ঠিক সে একটা পুকুরের ঠিকানা দিল। পুকুরের নাম বেদপুকুর। পুকুরের পাড়ে অনেক পুরনো গাছ আছে, বট গাছের মাঝখান দিয়ে
তাল গাছ জোড়া লাগানো, ওইখানেই সেই দরবেশ থাকেন এবং বললেন যে অবশ্যই রাতে যাবি বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর থেকে মামার সেই জায়গায় প্রতিদিন যেতে লাগলেন এবং সেই দরবেশ মামার সাথে দেখা করত। কিছুদিন যাওয়ার পর সে বলল, তোর গলায় ওরা একটা গাছের শেকড় ঢুকিয়ে দিয়েছে, ওটা বের করতে না পারলে 6 মাসের মধ্যে তুই মারা যাবি। তবে শেকড়টা বের করার একটা উপায় আছে, উপায়টা হলো কোন একজন মেয়েকে দরকার হবে এবং 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 আমি কিছু জিনিস দেব, যেভাবে বলবো সেভাবে করতে পারলে এই মুসিবত থেকে তুই রেহাই পাবি। তারপর আমরা কোন একজন মেয়েকে যে কিনা অবিবাহিত তাকে খুঁজতে শুরু করলাম এবং অবশেষে মামার অফিসের একটি মেয়ে, কেউ তো রাজি হতে চাচ্ছিল না, মামার অফিসের একটা মেয়ে রাজি হলেন এবং কোনো স্বার্থ ছাড়াই তাকে সিরাজগঞ্জ থেকে আনা হলো এবং দরবেশকে জানানো হলো। 2 দিন সময় নিল। 3য় দিন রাতে কিছু শেকড় ও চুল দিয়ে বালা তৈরি করে দিল। তারপর এই বালাটা সেই মামার বাম পায়ে বেঁধে রাখতে বলল 41 দিন। প্রতিদিন রাতে একটা করে তাকে বলল যে সে একটা তাকে সে যে ঘরে থাকবে সেই ঘরের বাইরে তাকে পাহারা দিতে হবে এবং এভাবে 41 দিন পাহারা দিতে হবে। যে 4 জন গলায় শিকড় ঢুকে আছে তিনি বলেছিলেন যে ঘরের ভিতরে শুয়ে থাকবি আর মেয়েটা পায়ের কাছে পাহারা দেবে। যে 4 জন গলায় শিকড় ঢুকিয়ে দিয়েছিল ওরা বিভিন্ন রূপ ধারণ করে এসে ভয় দেখাবে, কিন্তু তোদের কিছু করতে পারবে না বলে, আর যদি বালাটা খুলে ফেলে তাহলে দুজনেই মারা যাবি। তারপর মেয়েটির সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হলো মেয়েটিকে এবং শুরু হলো 41 দিনের সাধনা। একটা ঘরের মধ্যে তাদেরকে রেখে অপেক্ষা করতে লাগলো তারা এবং একটা সময় কেউ মাঝে মাঝে ঘুমিয়েও গেল। দরবেশের নিয়ম ছিল মেয়েটি 2 বার বের হতে পারবে, এর বেশি নয়। হঠাৎ 2টার দিকে মেয়েটি চিৎকার করে বাইরে বেরিয়ে এলো এবং ওখানে নানি মামিরা ছিল। তারা জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলল ভয়ঙ্কর কেউ একজন আসলো এবং পায়ের বালাটা খুলতে বলল। চেহারাটা অনেক বিশ্রী ছিল এবং তার শরীর অনেক ময়লা, কথাগুলো বলছিল আর কাঁপছিল। আমরা তাকে বুঝালাম, তোকে যে যতই ভয় দেখাক না কেন ওরা কিছু করতে পারবে না, আমরা সবাই দরজার পাশে আছি, কেউ ঘুমাচ্ছি না, আমরা তোর সাথে আছি। এভাবেই চলতে থাকলো এই সাধনা এবং প্রতি রাতেই অনেক ভয় পেত ওরা দুজন এবং সবাই ভয় পেত এবং শেষ রাত্রে অনেক ভয়, শেষ রাতে কখনো সাপ, কুকুর, বাঘ এই সমস্ত দেখতো, গলাকাটা মানুষ, আরো অনেক ভয়ঙ্কর কিছু তারা দেখতো। 41 দিন সফলভাবে পার করার পর মামা সেই দরবেশের কাছে গেল। এবার সে একটা তীর ধনুক দিল, পায়ের বালা দিয়ে তীরটা পেঁচিয়ে দিল আর একটা পুকুরের ঠিকানা দিল। পুকুরের পাড়ে শনিবার রাত 12টার পর যাবি এবং কিছুক্ষণ পর দেখবি যে 4 জন ভয়ঙ্কর রূপ নিয়ে তোর দিকে আসছে, উনি বলছেন আর কি। এবং তারপরে তাদেরকে লক্ষ্য করে সেই তীরটা ছুটতে হবে এবং তীরটা অবশ্যই গায়ে লাগতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। এবং শনিবার রাতে দরবেশের কথা মতো সেই পুকুর পাড়ে মামা গেলেন এবং নির্দিষ্ট সীমানা থেকে গেলেন এবং মামা একাই গিয়েছিলেন। প্রায় 1.5 ঘন্টা পরে যখন দেখলেন যে পুকুরে আগুনের গোলার মতো আকাশের দিকে 4-5টা সেকেন্ড পরে সেই আগুনের গোলা মিলিয়ে গেল। এবার জোরে আল্লাহু আকবার বলে চিৎকার শুনতে পেলেন তিনি এবং শুনতে পেলাম আমরা, যারা দূরে ছিলেন তারা সবাই শুনতে পেলেন এবং আল্লাহু আকবার বলে খালি একটা শব্দ শোনা গেল এবং পুকুরে পাড়ে সবাই দৌড়ে গেল এবং গিয়ে দেখলো যে মামা পড়ে আছে, তার মুখ দিয়ে অল্প কিছু রক্তের ছোপ বের হচ্ছে এবং শিকড়টা গলায় যেটা ঢুকিয়েছিল সেটা বের হয়ে আছে। মামাকে ডাক দিতে মামা পানি চাইলো। খাওয়ার পর সবাই মিলে ধরাধরি করে আমরা বাসায় নিয়ে গেলাম এবং তখন আস্তে আস্তে কথা বলতে পারছিলেন মামা। পরের দিন দুপুরের পর থেকে তিনি ভালো করেই কথা বলতে শুরু করলেন। তারপর কয়েকদিন যাওয়ার পর মেয়েটি বাবা মাকে জিজ্ঞাসা করা হলো যে এই কাজের বিনিময়ে আপনারা কি চান এবং তারপর তারা কিছু চাননি। তারা বললেন যেহেতু আমার মেয়ে এখনো অবিবাহিত, তারা বিয়ের প্রস্তাব দিলেন এবং তাদের এবং মামা মামির দুজনের সম্মতিক্রমেই তাদের বিয়ে হয় এবং বর্তমানে তারা 1 ছেলে 2 মেয়েকে নিয়ে সুখী আছেন। শেষ করার আগে আপনাদের সবারকে জানিয়ে রাখি যে আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি
অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। লিসেনার্স, আমি বলবো আমাদের গ্রামের একটি ভয়ানক ঘটনা। গ্রামের বন্ধু বান্ধব একটা দল ছিল, 20 থেকে 25 বছরের বয়সের মধ্যে সবাই হবে, 4 জন। এই 4 জন সর্বদাই মাছ ধরাকে বেশি প্রাধান্য দিত। তারা দিনের বেলাও মাছ মারতো এবং তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা রাতেও অন্ধকারের মাছগুলো ধরতে যাবে। তো অন্ধকারের মাছ বলতে যারা গ্রামে মানে পলি বা ভাসা এগুলো দিয়ে যারা লাইট দিয়ে রাতে মাছ ধরে, সেগুলোকে আসলে আমাদেরকে অন্ধকারের মাছ বলে। তো একদিন সবাই তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আজকে রাতে যাওয়ার দিন। তো এর মধ্যে আমাকে আমার বন্ধু ফোন দিয়েছে যে, শোয়েব, কোথায় তুই? আজকে আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করেছি যে মাছ ধরতে যাব। যদি তুই যেতে চাস তাহলে আমাদের সাথে যেতে পারিস, সমস্যা নেই। তো আমিও সাহস করে, মানে যদিও আমি ছোট থেকে মাছ ধরতে পারি না বা জানি না, তারপরও আমার ওদের সাথে মজা করার উদ্দেশ্যে আমি হ্যাঁ বলে দিলাম। তো আমি হ্যাঁ বলে দেওয়ার পরে, তো রাতে খাওয়া দাওয়ার পরে 10টা 15 মিনিটে আমাকে ফোন দিয়েছে আমাদের এলাকার শিপন নাম। তো সে আমাকে ফোন দিয়ে বলেছে, কই তুই? বের হ, তোর বাড়ির সামনে আমরা, লাইট নিয়ে বের হোস। তোর মামা যেটা বিদেশ থেকে দিয়েছে সেটা সেটা নিয়ে বের হোস। তো মামাকে লাইট দিয়েছিল, যে লাইটটার অনেক অনেক আলো। তো সেই আলোর জন্য আর কি আমাকে ওরা নিতে চাইছে। আর আমিও কি সাথে সাথে মাছ ধরার ছলে মজা করলাম, এই জন্য মজা করবো এই জন্য। কখনো রাতে অন্ধকারে মাছ ধরা হয়নি আমার। তো এরা যেতে যেতে আহ আরো একজন রাসেল আসলো এবং চঞ্চল আসলো। তো তারপরে গেলাম তার সাথে, ওদের সাথে যাচ্ছি। তো ওরা চিন্তা ভাবনা করলো কোন দিকে বেশি মাছ হতে পারে। তো আমার এক বন্ধু বলতেছে যে যেখানে মানে পুকুর টাইপ একটা, মানে ছোট পুকুর টাইপ যেটাকে জোলা বলে বা খাদ বলে আর কি, এইরকম যেখানে আছে ওদিকে মাছ নাকি বেশি থাকে। তো চিন্তা ভাবনা ওরা করে আমাদের এখানে একটা জায়গা আছে, তো যার নাম ভাঙ্গাবাড়ি আর কি আমাদের এখানকে বলে। এই ভাঙ্গাবাড়ি জায়গাটা অনেক ভয়ানক একটা জায়গা, খুব একটা সুবিধাবাদী জায়গা না। অনেক আগের যুগের মানুষ এসব বলতো আর কি। তো আমার বন্ধু বান্ধব তো এগুলাকে তেমন একটা তোয়াক্কা করেনি। তো ওরা ওই রাত 11টার দিকে ওই জায়গায় যাবে মাছ মারার জন্য। ওদিকে বেশি মাছ থাকবে, কারণ ওদিকে একটা জায়গা আছে, মানে ভাঙ্গাবাড়ির ওখানে একটা খাদ টাইপের একটা আছে, যে পুরো জমির মাছগুলো ওখানে নাকি রাতে জমা হয়। আর আশেপাশে গেলে ওখানে মাছ ঢোকে এবং ওখানে গেলে মাছ পাওয়া যাবে এমন চিন্তা ভাবনা। তো চিন্তা ভাবনা করলাম, তো সবাই ওদিকে যাচ্ছি। তো যাওয়ার পথে একটা কাঁটাতারের বেড়া আছে, ওই বেড়াটা আমাদেরকে ওভারটেক করে যেতে হবে। যেমন ইন্ডিয়া বাংলাদেশের বেড়া আছে না কাঁটাতার দিয়ে, ঠিক তেমন একটা বেড়া আছে, যে ওইটা অন্য গ্রামের প্লট আর কি। তো আমরা সেখানেই যাব, ওখানে মাছ বেশি, রাতে বেলা গেলে কেউ কিছু বলবে না। তো আমরা ওই করছি আপনার, ওই কাঁটাতারের বেড়া পার হয়েছি, ওই ওই পাশে যাবো এবং সবাই মাছ খুঁজতেছে। তো চিন্তা ভাবনা করতেছি যে এভাবে অন্য এলাকায় গিয়ে মাছ মারা ঠিক হবে কিনা। আমার মধ্যে কেমন যেন একটা মানে নৈতিকতা চিন্তা ভাবনা আসছে। আমি বললাম, তো ওইদিকে আসলে না যাওয়াটাই ভালো হবে, আমরা এদিকে দেখি মাছ পাই কিনা। তো আমার বন্ধু বলছে, বেটা আয়, মাছ তো সব এই পাশেই, ওই পাশে মাছ না থাকলে কি করবি? বেশি মাছের নেশায় ওরা ওই পুকুরের খাদের সাইডে দিয়ে যে যার মতো লাইট দিয়ে মাছ ধরতেছে। তো আমার বন্ধু শিপন মাছ মারবে ফাঁসা নিয়ে ঘুরতেছে, আমি ওর পিছনে ব্যাগ নিয়ে ঘুরতেছি। আমি তো পারি না, ওরা আমার থেকে একটু বয়সে বড়, ওদের পিছিয়ে পিছিয়ে আমি ঘুরতেছি। তো একটা বড় শৌল মাছ যেটাকে বলে, যেটা আঞ্চলিক ভাষা আমাদের শৌল বলে, আপনাদের কি বলে জানি না, মানে চ্যাং মাছের বড় যেটা শৌল, সেটা সেটা আমার বন্ধু দেখছে, দেখে একটা ধরেছে এবং এমন ভাবে ফাঁসাটা মারছে, সরি, এমন ভাবে সেই ফাঁসাটি মারছে যে ওই মাছের মাথা এবং চোখের মধ্যে দিয়ে একটা ফাঁসার শিক ঢুকে গেছে। তো আমার না ওটা দেখে খুব কষ্ট লাগলো যে এইভাবে মাছ ধরা আসলে ঠিক হচ্ছে কিনা। তো তারপরে একটু পরেই আমরা যখন মাছ ধরতে ধরতে মানে নয়নজুলির কাছে, মানে খাদের কাছে গেলাম, ওই খাদার পাড়ের উপরে একটা বাঁশ ঝাড় আছে, যেটা
আসলে অনেক ভয়ঙ্কর বাচ্চা। এর আগে কত আম্মুর মুখে, আব্বুর মুখে, আমার দাদার মুখে শুনেছি। তো রাসেল ভাইয়া, তারপরে আমি ওখানে যাওয়ার পরে আমার সব সব কথা মনে পড়েছে। কি আমি লাইটের দিকে তাকাবো, আমার লাইটের দিকে চোখ যাচ্ছেই না। আমার চোখ শুধু সেই বাঁশঝাড়ের কাছে যাচ্ছে। বারবার আমার চোখের দৃষ্টিকে আমি এদিকে টেনে নিয়ে আসি, কিন্তু তারপরেও আমার চোখ সেই বাঁশঝাড়ের কাছেই যাচ্ছে। আমার বুকের ভিতরে কেমন জানি ধরপড় ধরপড় করছে। আমি কিভাবে বোঝাবো? আমি শিবনকে বলছি, দোস্ত প্লিজ এখান থেকে চল, এখানে আমার মন ভালো লাগছে না। এখানে আমি অনেক এই জঙ্গলের কথা, এই বাঁশঝাড়ের কথা অনেক শুনেছি। আমি অনেক এই বাঁশঝাড়ের কথা শুনেছি আমার আব্বুর মুখে, আমার দাদুর মুখে। তো যদি সম্ভব হয় চল আমরা ওই দিকে যাই, চঞ্চলরা যেদিকে গেছে ওই দিকে যাই। কিন্তু এইদিকে একটা শোল মাছ পেয়ে আর লোভ ধরে গেছে। এ ওই আর একটা শোল মাছের আশায় বলছে, দোস্ত এদিকে শোলের বাচ্চাগুলো যাচ্ছে, তার মানে এই শোলের বাবাও আছে, চ ওইদিকে সামনে যাই। তোমার কথা মতো আমি ওইদিকে ওর সাথে সাথে যাচ্ছিলাম ভাইয়া। তো যাওয়ার পরে ওখানে যখন আমি জঙ্গলের কাছে যাই, যাওয়ার পরে আমার কলিজাতে পানি এসে যায়। আমি এমন একটি জিনিস লক্ষ্য করেছি যে হুট করে আমার সামনে একটা আগুনের দলা মানে সেইভাবে পার হচ্ছে। তো আমি এই বিষয়টা চালু আলু করতেছিলাম, মানে হাউস ফাউস করতেছিলাম। আমার চোখের সামনে যে গেছে সেটা আমি শিপনকে বলতে চাচ্ছি যে, দোস্ত আমি এখানে একটি অলৌকিক কিছু দেখছি, প্লিজ দোস্ত তোর আমার পা ধরি, তুই এখান থেকে চল, প্লিজ আমাকে নিয়ে চল এখান থেকে। তো লাইটটা ছিল ওর হাতে। আমি একা যে পিছন দিকে যে ওদের কাছে যাব, আমার আরো যে বন্ধু বান্ধব মাছ মারতেছে, আমি তাদের কাছেও যেতে পারছি না, কারণ আমার কাছে লাইট নেই। অন্ধকারে কোথায় যাব? ওইদিকে ভয় ঢুকে গেছে। আমি ভয়ে এমন ভাবে ওর সাথে ঘেঁষে আছি যে এত ভয় লাগছে, কিন্তু ও তো দেখেনি, ও মাছ মারা নিয়ে ব্যস্ত। আর আমার মধ্যে সব অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, এবং আমি চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে আমার চোখের সামনে একটা আগুনের দলাও চলে আসছে। আমার আর কিছু ভালো লাগছে মনে হয় আমি নিস্তেজ হয়ে যাবো, পানির ভিতরে মাথা তুলে পড়ে যাবো, এমন একটা অবস্থা। তো তারপরে ওকে বললাম তো সেখান থেকে চল, এই বাসটার খুব একটা ভালো লাগছে না। একটু পরে আমার বন্ধু ওই বাসটারের গোড়ায়, মানে বাঁশের যে মানে গোড়ালি অংশ, কাটা গোড়া অংশ থাকে বাঁশের বাজারের, তার নিচে একটু ফাঁকা হয়, পানি ঢুকে ঢুকে ফাঁকা হয়ে যায়। ওটার ভিতরে আমার বন্ধু বলতেছে, দোস্ত এটার ভিতরে 100% মাছ আছে, হাত দিলেই পাবো। তো ওর এত সাহস যে ও ওই বাঁশঝাড়ের ভিতরে তলে হাত দিয়ে দিছে, দিয়ে একটা মাছ পাইছে। সেই মাছটা টেনে বের করে দেখে আবারও একটা শোল পাইছে। সে তো সেই খুশি। এবার আমারও একটু ভয় কেটে গেল, আমি মনে করছি মাছই পাচ্ছে। একটু পরে ব্যাগের ভিতরে মাছ আমার কাছে দিল, আমি ব্যাগের ভিতরে রাখলাম। আশ্চর্যজনক ভাবে আমি ব্যাগটা খুলিও নি, ব্যাগ হাতলের মধ্যে ধরে আছি। একটু পরে দেখি যে মাছটা বাসের নিচ থেকে বের করেছে, সে মাছটা ওখানে রেখেছি, রেখার পরে দেখি ওই মাছটা নেই। একটু পরে আমার বন্ধু কোন কি রে, আমার মাছ নাই এখানে। তো ওই ওটা কি কোষ মাছ নাই মানে? ও দেখে মাছ নাই, ও তো আমাকে খুব বকাবকি করছে, তুই কোনো কাজের না, তোকে নিয়ে আসছি হুদাই, তুই সর্বনাশ করলি, কত বড় একটা মাছ পাইলাম। ওই মাছ যদি হাটে বিক্রি করলি, না হলেও 400 থেকে 500 টাকা খালি একটা মাছ হবে। তুই জানিস শোল মাছের কত চাহিদা। তো আমি তো একদম নির্বাক হয়ে গেছি, আমি কি করবো বুঝতেছিলাম না। তো একটু পরেই কেন জানি একটা শব্দ আসছিল, গুনগানের শব্দ, এরকম একটা। তো আমার বন্ধুর এবার স্পষ্ট শুনেছে সেটা। এবার তার মনের মধ্যে ভয়ের বাসা বেঁধেছে। সাউন্ডটা হবার সাথে সাথে আমি দোস্ত দেখছি সেখানে ভয় লাগছে, চল আমরা এখান থেকে চলে যাই। ওকে কি বলবো আমাকে যাওয়ার কথা, ও নিজেই লাইট নিয়ে একদিকে দূর। এখন আমার কাছে মাছের ব্যাগ আছে, ও, হাতে একটা ফলি আছে, যেটা বাঁশ দিয়ে তৈরি আর কি, একটা টোপার মতো আর কি, ওটা দিয়ে মাছ ধরে, ওর মাছ ক্ষতি হয় না। ও ফাঁসানে দৌড় দিছে, আর আমি ওই টোপা নিয়ে আসতে পারতেছি না। দৌড়ে এক হাঁটুর উপর পানি, বুঝতেই পারছেন হাঁটু পানিতে দৌড়াতে কতটা কষ্ট। ও চলে গেছে পুকুর, আমাদের ওখানে বড় পুকুর আছে, সেই পুকুরের উপরে। আর আমি ওখান থেকে দৌড়ে যাচ্ছি, কেন জানি আমি ধাস করে পড়ে গেছি ওখানে। আর ওখান থেকে লাইট মেরে দেখে আমি পানির ভিতরে পড়ে আসি। পরে দৌড়ি করে ওরা, ওর বন্ধু বান্ধব চিলাচিলি করে
চঞ্চল আর রাসেল যখন আসে, ওরা তিনজন মিলে এসে আমাকে টেনে মানে ওখান থেকে টেনে নিয়ে আসে। নিয়ে আসার পর ওই পুকুর পাড়েতেই একটা বসার জায়গা আছে। তো সেই বসার জায়গাতে আমাকে রেখে একটু ওরা মানে আমার জ্ঞান ট্যান ফিরে নিয়ে আসলো, কিন্তু কিভাবে আনছে জানি না। নিয়ে আসার পরে আমাকে বললো, তুই তোর লাইট দিলাম, তুই বাড়ি যা, তোকে মাছ মারতে হবে না। তো তারপরে শিপন যখন ওদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছে, ওরা আর ওখানে এক মুহূর্ত থাকেনি, ওরা সবাই বাসায় ফিরে আসছে। তো তারপরে আমার 2 দিন জ্বর ছিল, শিপনও প্রায় রাতে বের হতো না। তো এই ছিল ঘটনা। তারপর থেকে আমাদের কিছু হয়নি, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি।